আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, অনেকদিন পরে আজকের খবর আবারও আমরা শুরু করলাম। চেষ্টা করবো প্রতিদিন করা যায় কিনা। আসলে আরো নতুন দুটি অনুষ্ঠান নিয়ে পরিকল্পনায় ছিল, কিন্তু সময়ের অভাবে অনেক কিছুই করা হচ্ছে না। চেষ্টা করব আবারও নিয়মিত হওয়ার জন্য। দর্শক, আজকের আমাদের অতিথি চলমান যেই ঘটনা প্রবাহ, যে রাজনৈতিক বিষয়গুলো চলছে, যেগুলো নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, সংবাদ হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অনেকদিন পরে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় অতিথি, জনাব মিনার রশিদ, বিশেষ সাংবাদিক, কলামিস্ট, মেরিন ইঞ্জিনিয়ার। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক সারোয়ার ভাই, এবং এই অনুষ্ঠান এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। মিনা ভাই, আজকে যে শিরোনাম, অর্থাৎ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য কিন্তু আওয়ামী লীগ নানা ফরম্যাটে চেষ্টা করছে। আমরা 5ই আগস্টের পর থেকে দেখছি আনসার বিদ্রোহ, কারা বিদ্রোহ, সুপ্রিম কোর্টের বিদ্রোহ থেকে শুরু করে অটো রিক্সা চালক সমিতি, অমুক শিক্ষক সমিতি, নানা ফরম্যাটে নানা ভাবে একটা আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য চেষ্টা চলছে, এখনো চলছে। গত পরশুদিনও ধরেন গাজার প্রতিবাদের নামে যে ভ্যান্ডালিজম করা হয়েছে, বিভিন্ন জায়গায় করার চেষ্টা হয়েছে, ঘটনা ঘটেছে, সেগুলো ধরেন সেগুলোর পেছনেও কিন্তু আওয়ামী লীগের কি বলবো পার্টিসিপেশনের নানা রকমের তথ্য আমরা পাচ্ছি। তো সে বিষয়ে আমরা যাব। পাশাপাশি আজকে শিরোনামের আরেকটি অংশ হচ্ছে ইসলামিক দলগুলোর বিশেষ সতর্কতা প্রয়োজন, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে মিনার ভাই, আমি একটু দেখি যে কয়েকটি সংবাদপত্রের উল্লেখযোগ্য খবর কি আছে, সেটা আমরা দেখি। প্রথমে আমি যদি যাই দৈনিক আমার দেশ অনলাইনের শিরোনাম হচ্ছে শিগগিরই 5.5 লাখ রোহিঙ্গার নাম যাচাই বাছাই শুরু করবে মিয়ানমার। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, বিক্ষোভের সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় 4 মামলা এবং ইতিমধ্যে 60 জন গ্রেপ্তার হয়েছে। বিশ্বব্যাংক বলেছে আওয়ামী লীগের দুর্নীতির কারণে বিনিয়োগকারীরা পিছিয়ে ছিল, এবং বাংলাদেশের কলেজের অধ্যক্ষ নতুন 135টি সরকারি কলেজের নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে, এবং ডক্টর ইউনূসের সঙ্গে পিটার হাস সাক্ষাৎ করেছেন, এমন একটি খবরও আমরা দেখছি। পাশাপাশি আমরা যদি আরো আরেকটি সংবাদপত্রের আর কয়েকটি সংবাদ আমি আসলে আলাদা করে রেখেছিলাম, তার মধ্যে একটি সংবাদ হচ্ছে এমন যে সংস্কারে জনমত নিয়ে জরিপ চালাবে ঐকমত্য কমিশন। অধ্যাপক আলী রিয়াজের একটি ছবি দিয়ে এই সংবাদটি করা হয়েছে, এবং এবি পার্টির সঙ্গে তাদের যে আলোচনা, সেই আলোচনার পরে এই কথাটি, এই সংবাদটি এসেছে। এবং এখানে তারা বলছেন যে তারা দ্বিতীয় ধাপে সংলাপ শুরু করবেন। দ্বিতীয় ধাপে সংলাপের আগে তারা জনমত জরিপ এবং এই জায়গাগুলো তারা যাবেন, এবং তারা স্পষ্টভাবে, আমি যদি বলি, রাষ্ট্র সংস্কারের গঠিত জাতীয় ঐকমত্যের কমিশনের কার্যক্রমে দেশের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিতে জরিপ চালানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এটি একটা নিউজ। এবং আমি যদি আরেকটা নিউজ দেখি, আমরা এটা আলোচনায় যেতে চাই। সেটি হচ্ছে ঘাড়ের ওপর একটি গাজা বসে আছে, সেটি নিয়ে কারো মিছিল নেই। এটি রোহিঙ্গা সংকটকে ফিলিস্তিনের গাজা উপত্যকার সঙ্গে তুলনা করেছেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন, আমাদের ঘাড়ের ওপর একটি গাজা বসে আছে, সেটি নিয়ে কারো মিছিল মিটিং নেই। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং থেকে এই ব্রিফিংটি করা হয়েছে। তো আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। মিনা ভাই, প্রথমে আমরা যদি যাই যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে, আওয়ামী লীগের কথা তো বললামই, পাশাপাশি ধরেন আমাদের ইসলামিক যে দলগুলো আছে, সেই দলগুলোর কথা আমি যদি বলি, যে গত 15 বছরে ধরেন পরোক্ষভাবে তারা হাসিনাকে টিকিয়ে থাকতে সহায়তা করেছিল। হাসিনার যখনই প্রয়োজন হয়েছে তাদেরকে উস্কে দিয়েছে, তাদেরকে মাঠে নামিয়েছে। বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্র হিসেবে তাদেরকে প্রজেক্ট করার চেষ্টা হয়েছে। আপনি যদি দেখেন যে সর্বশেষ যে শেখ মুজিবের ভাস্কর্য, এটি বানানোর ঘোষণা দিয়ে পুরো দেশের মানে ইসলামিক দলগুলোকে তারা মোটিভেট করে রাস্তায় নামিয়ে দিয়েছে, এবং পুরো বিশ্বকে দেখিয়েছে এই ছবি এবং ভিডিও, যে দেখো একটা ভাস্কর্যের বিরুদ্ধে আমাদের কি পরিমাণ উগ্রবাদ বাংলাদেশে আছে। দেখেন এই 2 দিন পরে কিন্তু আর ওইটা নিয়ে আর কোনো সারা শব্দ নাই। তো ইসলামিক দলগুলো ধরেন যেই জায়গায় তাদের আন্দোলন করা দরকার ছিল, এই যে হেফাজতের কিলিং বা সাতক্ষীরায় যে 215 জনকে হত্যা করলো,
মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রায়ের পরে বা অন্যান্য জায়গায়, বা ধরেন তারা তাদের বড় নেতাদের মুক্তির জন্য কোনো কঠোর আন্দোলন করতে পারেনি। সুবিধা মতো সময় এসে তারা ধরেন বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নামে, এবং আমাদের কাছে যে খবর আছে বিভিন্ন জায়গা থেকে, সেই জায়গাগুলো ইসলামিক দলগুলোর আরো সতর্কতা প্রয়োজন। মীরা ভাই, আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ কনক সারোয়ার ভাই। এটা আমাদের আসলে দুর্ভাগ্য যে আওয়ামী লীগ যখন সরকারে থাকে তখন এটা আমাদের বিপদের কারণ হয়, জাতির বিপদের কারণ হয়, এবং এরা যখন বিরোধী দলে থাকে এটা আপদের কারণ হয়। এটা আমরা দেখে আসছি সেই স্বাধীনতার পর থেকে, এমনকি স্বাধীনতার আগেও কিন্তু এদের চরিত্র একই রকম ছিল। এই দেশে যে সমস্ত কিছু যত কুকাণ্ড কুকর্ম আছে রাজনীতিতে, প্রত্যেকটার সাথে দেখবেন আওয়ামী লীগ জড়িত। এটা বললে অনেকে মনে করবেন আমরা হয়তো আওয়ামী লীগে পছন্দ করি না। আপনারা এগুলি ডকুমেন্ট সহ একটু অতীত ইতিহাসের দিকে তাকান, এটা আসবে, এটা আপনার স্পষ্ট হবে। এখন কনক ভাই, আমাদের যে জিনিসটা করতে হবে এখন, এটা তো আমরা জানি, এখন আমাদের কি অ্যাকশন নিতে হবে এদের প্রতিরোধ। এদেরকে আপনি থামাতে পারবেন না, এখন তো এদের হাতে প্রচুর টাকা এসেছে এবং যে কোনো ভাবে ডিস্টেবিলাইজ করবে দেশটারে। আপনারা দেখেন সে 2004-5 সালে যখন 4 দলীয় জোট সরকারে ছিল, তখনই কিন্তু, এখন যে এদের যে আসলে কোনো লজিক নাই এদের যে প্রত্যেকটা কাজে। এখন মনে হয় 4 দলীয় জোট সরকারের 250-এর উপর কিন্তু সংসদে তাদের আসন ছিল। ইচ্ছা করলে শরিয়া ল যদি তারা প্রয়োগ করতে চাইতো, তাহলে তো সংসদের মাধ্যমেই করা সম্ভব হতো। যেহেতু এটা করা হয় না, সেই ব্লেমটা চাপানো হলো কার উপর? সেই 4 দলীয় জোট সরকারের উপর। কিসের জন্য? এদের একটা বিরাট অভিসন্ধি ছিল, তারপরে আমরা দেখলাম 111 সৃষ্টি করেছে। এই সমস্ত করেই কিন্তু এটা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য। আপনি দেখেন কি সুন্দরভাবে একটার পর একটা এসেছে। এখন যেহেতু অতীত অভিজ্ঞতা ওদের আছে, সেটা থেকে হয়তো এরা এনকারেজড হচ্ছে আবার নতুন ভাবে ফিরে আসার জন্য। এখন যে জিনিসটা করতে হবে, আমাদের সকল রাজনৈতিক শক্তি, এখন এটা খুব আনফরচুনেট, কিন্তু আমরা সেই ঐক্যটা দেখছি না। এর পরেই কিন্তু ও তো চলে গেছে, পালিয়ে গেছে। এখন এটাকে কিভাবে আপনি সিকিউর করবেন, এটা আমাদের করা দরকার ছিল সকল রাজনৈতিক শক্তি সমূহের একটা ঐক্যের মাধ্যমে। আনফরচুনেটলি আমরা সেটা ক্ষমতার ভাগাভাগি হোক, একজন আরেকজনের পিছনে লেগে গেছি। এটা কিন্তু একটা খুব অ্যালার্মিং সাইন। এটা কিন্তু আমরা বারবার সতর্ক করেছি আমাদের জায়গা থেকে, আপনারাও করেছেন, সবাই কিন্তু আমরা এটা বলে যাচ্ছি যে এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। এই ইসলামী শক্তিগুলি এখন দেখেন, আপনাদের আরেকটু আমি বলবো যে আপনারা আরেকটু ইমোশন কমিয়ে একটু বাস্তববাদী হতে হবে। আপনারা যা করছেন সেগুলি রাইট, এমন কিছু না, সেটা কিছু অন্যায় না। আপনারা প্রতিবাদ করছেন বা অন্যান্য কিছু করছেন, কিন্তু সেটা আমাদের বুঝতে হবে যে আপনি যে এই প্রতিবাদটা করছেন, এই শক্তিটাকে আপনার প্রতিপক্ষ কিন্তু আপনার এগেনস্টে ব্যবহার করছে। এটা যদি হয় তাহলে এই প্রতিবাদে। জি, আমি একটা বিষয় শুধু যোগ করি। ধরেন বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্রাম্প প্রশাসনের কিন্তু অন্য রাষ্ট্র নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যদি না সেখানে ইসলামিস্ট অ্যাক্টিভিটি আপনি যদি প্রমাণ করতে পারেন। এবং আমি তো মনে করি যে সাম্প্রতিক হিজবুত তাহরিরের যেই মানে কি বলবো, খেলাফত কায়েমের যেই হ্যাঁ কি যেন তারা ব্যানার টেনা নিয়ে নামছে ইংরেজিতে নানাভাবে, তো এগুলো বোঝাই যাচ্ছে যে ধরেন এটা হচ্ছে এই মার্কিন প্রশাসনের মনোযোগ আকর্ষণ যে বাংলাদেশ একটা উগ্রবাদী রাষ্ট্র, এবং হাসিনা এতদিন যে নেগেটিভসটা প্রচার করছে যে বাংলাদেশ, আমরা না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, সেটাকে তারা আবার ঘুরে ফিরে প্রজেক্ট করার চেষ্টা করছে। তো সেই জায়গাতে, এবং আপনি যদি দেখেন যে ছোটখাটো বিষয়, এবং আমি মনে করি যে এত ইসলামিস্ট হওয়ার কিছু নাই। কোন মেয়ে কি জামা পরলো, কে কি করলো না করলো, এগুলো জবাব ভাই সে তার মতো করে দিবে। আপনাকে এই মহান দায়িত্ব কেউ পালন দেয় নাই, মানে ধর্মও দেয় নাই, রাষ্ট্রও দেয় নাই। কে সিগারেট খাবো না, কে জামা পরলো, কে জামা পরলো না, এগুলো নিয়ে কোনো কথা নেই ভাই। রাস্তায় যেসব ভিখারি উলঙ্গ হয়ে ঘুমায় থাকে, কোনো একটা কাপড় জড়ায় শুয়ে থাকে, এগুলা নিয়ে কিন্তু এতে কোনো কথা নাই, কিন্তু বুঝছেন তো, এগুলা নিয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে সবমূলক, মানে এইসব ঘটনা ঘটাইতে হবে আর কি। এই জায়গাগুলো দিয়ে দেশকে খুব বিপদের দিকে নিয়ে যাচ্ছে। মিনার ভাই বলেন। হ্যাঁ কনক ভাই, যে এইটার নিয়ে আমার কিন্তু একটা কলাম ছিল আমার দেশে, এই হিজবুত তাহরীরের এই সব ঘটনা নিয়ে। এবং যে এই যে ধরনের আমরা, তখন আমি বলেছিলাম যার একটা জীবনমুখী একটা ধর্মকে কিন্তু জীবনের এগেনস্টে এরা দাঁড় করিয়ে দিয়েছে। দেখেন এটা ইসলাম, এটা আপনার কখনোই, ওই যে আপনি যে কথাগুলি বলেন, দেখেন যে সবচেয়ে বলছে কি, আপনি কি না হলে আপনি মুসলমান না। আপনি পেট ভরে পুরি খাচ্ছেন আর আপনার প্রতিবেশী না খেয়ে আছে, ইউ আর নট এ মুসলিম। এবং যদি আপনার জিহ্বা এবং আপনার ইয়ে থেকে আরেক প্রতিবেশী যদি নিরাপদ না থাকে, আপনি মুসলমান না। এইরকম দেখেন, এই যে সামাজিক যে বিষয়গুলি, এইগুলি কারেকশনের জন্য ইসলাম কিন্তু খুব কড়া ধরনের ভাষা ব্যবহার করেছে।
কিন্তু অন্যান্য ব্যাপারে কিন্তু এগুলি বলে না, কিন্তু আমরা এইদিকে মনোযোগ দিচ্ছি না। ইসলামের যে বিউটিটা আছে, এই যে আপনারা যারা বলেন আমরা তো আপনাদের দরদ নিয়েই বলছি, আপনাদের আবেগের যথেষ্ট সম্মান করি, সবার প্রতি অনুরোধ থাকবে ব্যাপারগুলি বুঝতে চেষ্টা করেন। গ্লোবাল পলিটিক্স আমাদের সচেতন হতে হবে। আপনারা ছিলেন, আলেম সমাজ ছিল সবচেয়ে জ্ঞানী, প্রজ্ঞাবান এবং হিকমা সমস্ত কিছু বলেছে। এখন যদি আমরা জানি আমাদের শত্রু কি করছে, তাদের শত্রুকে কিভাবে আপনি দুর্বল করেন, এটা কিন্তু এখনো একটা প্রচারণা যুদ্ধ চলছে। রাসূল, আরেকটা জিনিস আমি বলি, জানি না আপনারা এটা কিভাবে নিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু সৈনিকের পোশাক পরেছেন, সবসময় কিন্তু এক পোশাক পরে থাকেন না। এখন যুদ্ধাবস্থা, যদি আপনাদের দরকার পড়ে যে এগুলি দেখেন যে দাড়ি টুপি এটা খারাপ কিছু না, আমি তো বলবো যদি আমারই থাকে আপনাদের কৌশলের জন্য বলবো আপনারা গেঞ্জি পরেন, আপনারা এমন কিছু ক্যাপ পরে আসেন যদি রাস্তায় নামতে হয়, তাই না? আমি এই জন্য বললাম। মিনার ভাই, ওই আওয়ামী লীগ আমলে আমরা এটা নিয়ে অনুষ্ঠানে করছিলাম, আলোচনা করছিলাম বিস্তারিত ভাবে, যে ওই বাইতুল মোকাররম কেন্দ্রিক যেদিন মারামারি করা দরকার হইতো, সেদিন আপনার এই আওয়ামী লীগের প্রতিটা ওয়ার্ডের নেতা কর্মীদের মধ্যে যাদের দাঁড়িয়ে আছে তাদেরকে বলা হইতো যে তোমরা ফ্রন্ট লাইনে থাকবা। এগুলো কিন্তু মানে হাসিনার কিন্তু কৌশল ছিল, এটা আপনিও এইটা হাসিনার কৌশল, কিন্তু আপনারা উল্টা কৌশল নেন যে জিনিসগুলি করতে হয় এবং এদেরকে ধরিয়ে দিন। যদি যেই রকম করে দাড়ি টুপি এগুলি পরে আসে, এদের হলে এগুলি অ্যাসেট। এগুলি আর সামহাও হয়েছে কি যে কনক ভাই, যে আমাদের পশ্চিমা বিশ্ব বলেন বা একটা ইসলাম ফোবিজম, একটা ইসলাম ফোবিয়া, এই জিনিসটা কিন্তু আছে সব জায়গায়। এরা এটাকে ব্যবহার করতে চাবে। এই ব্যাপারে আপনারা সচেতন হন। এক ধরনের এটা আমাদের অ্যাকশন নিতে হবে। আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু এরা ব্যবহার করবে আমাদের বিরুদ্ধে। এবং এমন কিছু ইস্যু আজকে দেখলাম যে কয়েকটা জায়গায় আপনারা দোকানপাট ভাঙা হয়েছে বা এই ধরনের, এগুলি কেন করবেন? আমরা প্রতিবাদ করব। আমরা যদি প্রতিবাদ করি সেটা, কিন্তু এই প্রতিবাদ করতে যায় যদি সেই প্রতিবাদ আমার এগেনস্টে যায় তাহলে লাভ কি ভাই? কাজে আমাদের এই যে বলেন আপনারা হিকমার কথা বলেন, এই হিকমাগুলি আপনারা প্রয়োগ করেন। কাজে এমন কিছু করার দরকার নেই। আপনি এখানে দুই একটা দোকানপাট ভাঙলে ইসরায়েলের কিছুই হবে না। আমি তো বললাম ওদের কিছু হবে না, দে উইল বি মোর স্ট্রঙ্গার এগেইনস্ট আস। মানে মিনার ভাই ধরেন এই বিষয়টা ধরেন পুরো পৃথিবী জুড়েই তো প্রতিবাদ হচ্ছে, এটা ছিল গ্লোবাল স্ট্রাইক, তাই না? পুরো মানুষের জায়গাটা কনসার্ন। তো এটাকে আপনি প্রতিবাদ করতে যে আপনি যেটা করছেন, এটাকে আপনি দেশকে অন্য ঝুঁকিতে ফেলে দিচ্ছেন, দেশটাকে অন্য পদের দিকে নিয়ে যাচ্ছেন। তো আমার মনে হয় যে যদি বোধোদয় হয়তো ভালো, নাইলে তো আর কিছু করার তো নাই। মানে কি বলবেন বলেন? আবার মানে এদের প্রচেষ্টাতেই হাসিনা আবার মানে আরো শক্তিশালী হবে আর কি। মানে এরা ভাই, আমাদের যে জিনিসটা, যে আমাদের কাজ হলো আপনাদের সতর্ক করা, অবশ্যই এমন কিছু পারবে না। এবং কয়েকটা জিনিস হয়েছে, এগুলি করার সাথে সাথে আমাদের যে আইটি টিম আছে বা ইন্টারনেটে, এগুলিতে আমাদের আরেকটু সক্রিয় হতে হবে, আমাদের প্রচারণা বাড়াইতে হবে। ওরা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাবে, আমাদের সত্যগুলি তুলে ধরতে হবে। এটা হলো একটা কথা, এই ব্যাপারে আমাদের হতে হবে। আর বিশেষ করে সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, যে বাইরের যেগুলি আছে, এখন মনে করেন সরকারের সম্পর্কে আমাদের অনেক সমালোচনা আছে, অনেক হয়তো আপত্তি আছে, অনেক কিছু আছে, কিন্তু যখন দেশের স্বার্থে আসবে আমরা যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াবো। আমাদের যদি দরকার হয় আমরা এই সমস্ত যারা এই যে আপনারা যারা সুপারস্টার আছেন, বিভিন্ন জায়গায় স্টার আছে, এদেরকে ব্যবহার করতে হবে সরকার যদি, আপনারা তো রেডি, আপনাদের জায়গা থেকে আপনারা কাজ করে যাচ্ছেন, এবং সরকার যদি এরকম একটা, আমি মনে করি যে ফ্যাক্টস ফাইন্ডার অনেক আছে সারা পৃথিবীতে, আমাদের করতে হবে কি ইউরোপিয়ান দেশ বা অন্যান্য দেশের সাথে একটু সমন্বয় করে ওদের সাথে জয়েন্ট ভেঞ্চারে আমরা কিছু এই জাতীয় কিছু পরিকল্পনা, কিছু খরচ করতে হবে। ওরা মিথ্যা বলবে, আমরা এগেনস্টে সত্য বলবো। এখন কিন্তু প্রচারণার যুদ্ধ, এটা কিন্তু আমরা যদি এখানে পিছিয়ে থাকি আমরা কিন্তু মার খাবো। এই একই সাথে যে কথাগুলি বললেন, এখন সাধারণ মানুষ বুঝে আসলে শেখ হাসিনা কিন্তু এটা ভুতা করে ফেলেছে, এই জঙ্গি কার্ডটা আসলে ভুতা হয়ে গেছে। এখন এই জিনিসগুলি আমাদের তুলে ধরতে হবে অত্যন্ত কেয়ারফুলি এবং ট্যাক্টফুলি। আর আমার না মানে সেটা তো বটেই। আর আমাদের ধর্মীয় বক্তা যারা আছে তাদের আরো সতর্ক থাকা প্রয়োজন। কারণ ধরেন এগুলো হয় কি, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে প্রজেক্ট হয়, ভাই আপনাদের কে অথরিটি দিচ্ছে অমুককে কাফের বলার? আপনাদের কে অথরিটি দিচ্ছে অমুকের মৃত্যুদণ্ড দেওয়ার, অমুককে খুন করা যায়? কি রে ভাই, এগুলা কি ধরনের টাউটারি শুরু করছেন আপনারা? এগুলো কোনোভাবে মানার কোনো কারণ নাই ভাই, এটা আমার দেশকে ক্ষতিগ্রস্ত করতেছে। না, এইটার জন্য কনক ভাই যে একটা সামাজিক আন্দোলন যেটা করতে হবে, মসজিদের ইমাম সাহেব যারা আছেন সবাইকে অনুরোধ করব, এগুলি আপনারা যে খুতবা এগুলি প্রচার করেন, মানুষকে বোঝান। এটা হয়েছিল 92 দিকে যখন আপনার তখন একটা আমরা বিরাট একটা কাজ দেখেছি, বিশেষ করে 4 দলীয় জোট সরকারের ওই সময় সম্ভবত
বাবরি মসজিদের যে ইনসিডেন্টের পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা দেওয়া হয়েছিল। তখন আপনাদের যে তখন ধর্মীয় নেতৃত্ব যারা ছিলেন তারা এগিয়ে এসেছিলেন, মসজিদ থেকে সেটা প্রচারণা চালিয়েছিল। এখন কিন্তু আমাদের এই সময়টা এসেছে, যারা আছেন সবাই যে এরকম না, কিছু আছে ধরেন এগুলি এমনি ওদের মাথা খারাপ, বেশি ইমোশনাল। আমরা ডিনায়াল অফ দ্য ট্রুথ করবো না, আমরা যদি বারবার বলতে থাকি না এগুলি নাই, এগুলি আছে। কিছু আমাদের হয়তো বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়ানো হয়, ইচ্ছা করে ছড়ানো হয়, কে ছড়াচ্ছে সেটা আমরা জানি না। যেরকম করেন ওই যে বাংলা ভাই বা এগুলি এগুলি কিন্তু ছিল, প্রথম দিকে আমরা টের পাই নাই বা আমরা এটা ইগনোর করে গেছি, কিন্তু এটা ভালো হয় নাই। আমরা সামহাও এদের এক ধরনের দেখেন বাংলা ভাই বা জেএমবি যে উত্থান বা তাদের যে পানিশমেন্ট, এটা কিন্তু বিএনপি কিন্তু কমপ্লিট করছে কিন্তু। হ্যাঁ, বিএনপি ধরেছে, বিচার করেছে। ওটা কিন্তু কোথাও প্রচারণায় নাই, কিন্তু বিএনপি এবং আমার ট্যাগ দিয়ে এই কাজগুলো চলছে। আমার মনে হয় যে আমাদের আরো সতর্কতা প্রয়োজন, এবং সতর্ক না হলে বিপদ আসলে ঠেকানো যাবে না। মানে মানে আমরা যে একটা সুন্দর একটা নিউ স্টার্ট মানে হয়েছে আমাদের, সেই জায়গাটা আসলে ক্ষতিগ্রস্ত হবে। তো এবং ধরেন আমরা তো আসলে অনেক কিছু জাতীয় রাজনীতি নিয়ে কাজ করতে যে ধরেন রাজনৈতিক বিভিন্ন নেতাদেরকে তো আমরা তাদের সম্পদের বিবরণ থেকে শুরু করে তাদের নানা অপকর্ম আমরা নিয়ে আসি। ইসলামিক যে দল বা ইসলামিক নেতা যারা, তাদেরকে নিয়ে যদি আপনি কাজ করেন, 50% যেসব তথ্য সামনে আসবে ভয়ঙ্কর তথ্য আর কি, যেগুলো তাদের আচরণ বা তাদের যেই বাহ্যিক যেই রূপ, সেই রূপের সঙ্গে যায় না। তো প্রয়োজনে আমাদেরকে যেতে হবে, কিছু তো করার নাই। কেউ যদি দেশের বিপক্ষে অবস্থান নেয়, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে সেগুলো আমরা প্রজেক্ট করব। পাশাপাশি আমি একটু অন্য প্রসঙ্গে যাই, সংস্কার প্রসঙ্গে একটু জনমত চালানোর চেষ্টা চলছে বলা হচ্ছে। মানে আসলে কি করতে চাইতেছে আমার কাছে ক্লিয়ার না আর কি। তো তার আগে আমি একটু বলি যে মিয়া ভাই, দুটো প্রসঙ্গ। একটা প্রসঙ্গ হচ্ছে যে আবারও হচ্ছে ধরেন ওই যে হাসিনা আমলের যেই লোকগুলো ছিল তারা আবার মাথা চাড়া দিচ্ছে, আমরা দেখছি ফেসবুক ইউটিউবকে তারা আবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে ধরেন ইলিয়াসের ফেসবুক পেজ নিয়ে ঝামেলা হয়েছে, সে ফেরত পেয়েছে। পিনাকিদারটা গায়েব করে দিছে, আবার হয়তো চলে আসবে। কর্নেল মুস্তাফিজ একটা গায়েব করে দিছে। সো অর্থাৎ আপনি দেখবেন যে কিছু কিছু সাংবাদিক এতদিন চুপ করেছিল, জয় মামুন টামুন এই জাতীয় সুবিধাভোগীরা, তারা একটা মাথা চাড়া দিয়ে বিভিন্ন করতেছে। তো ডিজিএফআই এনটিএমসির ভিতরে হাসিনার যেসব লেসপেন্সার, যেসব সুবিধাভোগীরা ছিল, তারা এখন আবারও চেষ্টা করছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে হয়। কিন্তু সেই জায়গাটায় দর্শকদেরকে বলবো, এবং যেমন ধরেন আমি সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি যে আমার চ্যানেল বিভিন্ন জায়গায় যারা সাবস্ক্রাইবার ছাড়া আমার ভিডিও অনেকেই দেখতে পাচ্ছেন না, এরকম একটু অভিযোগ আমি পেয়েছি। তো যারা এই কাজগুলো করছেন দয়া করে হেদায়েত হয়ে যান। হেদায়েত হইতে হবে, হেদায়েত না হয়ে উপায় নাই। হাসিনার এই গুণই নাই, আপনাদেরকে কোনো কারণই নাই আর কি। হাসিনার রেসপন্সারদেরকে বুঝছেন না, এরা এখনো বুঝতে পারতেছে না, এরা ভাবতেছে যে মানে মোহের মধ্যে আছে এরা আর কি এখনো। কিছু আমার কাছে তালিকা চলে আসে, কিন্তু এগুলা হাই করার কারণ নাই। কে কোথায় কি করতেছে আমরা জানি ভাই। ভালো হয়ে যান, নাইলে কিন্তু ধরা হবে। তো আর মিনা ভাই, আরেকটা প্রসঙ্গ হচ্ছে, গতকাল আমি একটা অনুষ্ঠান করেছি কর্নেল মুস্তাফিজ সহ, যে ডক্টর ইউনূসের নিরাপত্তা জটিলতা শিথিলতা আমরা দেখছি। ডক্টর ইউনূসের সাথে যেভাবে মানুষের ইন্টারঅ্যাক্ট করতে দেয়া হয়েছে, এটা আসলে কোনো সিকিউরিটির মানে ইয়ের মধ্যে এটা পড়ে না আর কি, পড়ে। ডক্টর ইউনূসের জীবন হাসিনার থেকে অনেক মূল্যবান। হাসিনার কোনো নিরাপত্তা থ্রেটই ছিল না, সেটাতে বাজারিকরণ করছে। কিন্তু সত্যিকার ঝুঁকিতে আছেন ডক্টর ইউনূস, তার দিকে এখন সকল দিকের টার্গেট। তো সেই জায়গাটা আমার মনে হয় যে নিরাপত্তা বাড়ানো উচিত, বাট তাকে জনবিচ্ছিন্ন করে নয়। আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, জি কনক ভাই, যে আপনি একটু সংস্কারের কথা বলেছেন, এটা কিন্তু একটা খুব কিন্তু বার্নিং ইস্যু। আমি ডক্টর ইউনূস সম্পর্কেও আসবো। উনি নো ডাউট আমাদের জন্য একটা অ্যাসেট, ওনাকে প্রটেক্ট করতে হবে যে কোনো উপায়ে হোক। কিন্তু আবার এই সেই প্রটেকশন করতে যায় অতি দরদি হয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রতি, এটাও ক্ষতির কারণ হচ্ছে। এখন মনে করেন সংস্কারকে, একটা কথা হলো সংস্কার অবশ্যই দরকার, কিন্তু এটাকে কেন নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, আমার প্রশ্নটা এখানে। এখন এমন হয়েছে, এখন যদি আপনি নির্বাচনের কথা বলে, এটা কবিরা গুনার মতো হয়ে গেছে, কিচ্ছু বলা যাবে না। এটা এক ধরনের হুজুক। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এটা কোনো বিশেষ দলের জন্য না। আমার অবস্থান জানেন, আমি যে অবস্থায় ছিল, আমি ডিপলিটিসাইজেশনের এগেনস্টে। এটা ক্ষতিকর, এটা যেই হোক। সেই ডিপলিটিসাইজেশনের জন্য আমি ডক্টর ইউনূসকে যদি আমাকে আত্মীকরণ করতে হয় বা একটা রাখতে হয় ক্ষমতা, সেটা তো একটা ভালো প্রসেস আছে, সেটা ডেমোক্রেটিক, এটা নিয়মের মধ্যেই করা যায়। আপনি 1 নাম্বার কাজ করবেন, 1 নাম্বার পদ্ধতিতেই করা সম্ভব। ওনার জন্য সেই গণতান্ত্রিক ধারা, সেটাকে ব্যাহত করার প্রয়োজন নাই। আমি দেখছি
হয়তো আমি জানি না, কনক ভাই আপনি আমার সাথে এগ্রি করেন কিনা, যে যে অনেকেই বলছে না ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে হবে, কারো 10 বছর রাখতে, মানে আবেগ এমন জায়গায় চলে গেছে, এরা অতি দরদি ডক্টর ইউনূসকে ক্ষতি করছে। উনি আমাদের অ্যাসেট। আমি একটা লেখা লিখেছি আজকে, হয়তো আমার দেশে আসতে পারে এই কারণে যে ডক্টর ইউনূস, তার ব্যবহার, তাকে ইউজ করা বরং তাকে অপব্যবহার করা। এখন ডক্টর ইউনূস যে কথাটা বললেন, আপনারা যেটা বলছেন তার নিরাপত্তার জন্য, হচ্ছে এটা রিয়েলি অ্যালার্মিং। কেন ওনাকে, ওনার প্রতি এটা দেওয়া হবে না? উনি আমাদের অ্যাসেট। মিনা ভাই, আমি একটু আপনার আগের প্রসঙ্গটা একটু বলি, যে ধরুন ডক্টর ইউনূস গত 8 মাসে তার যে ক্যারিশমা দেখিয়েছেন ইন্টারন্যাশনাল লেভেলে, মানে হাসিনার ইকোনমি যে লেভেলে রেখে গেছিল, আপনি কি মনে করেন যে আমরা যদি ইমিডিয়েট পাস, যদি বিএনপি ক্ষমতায় আসতো, 3 মাসের মধ্যে মুখ থুবড়ে পড়তো? ব্যক্তিগত ক্যারিশমায়, ব্যক্তিগত যোগাযোগে ইকোনমিটাকে মানে রানিং করে, ইন্টারন্যাশনাল যে চাপগুলো সেগুলো করে উনি একটা পর্যায়ে এসেছেন। মানুষ কিন্তু ধরেন বিএনপি বা অন্য কোনো দলের এগেইনস্টে না। আমি তো বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো অহেতুক জনগণের মুখোমুখি চলে যাচ্ছে। আপনি এখন ধরেন রাজনৈতিক দলগুলো ভাই ক্ষমতা আসলে কে সংস্কার করবে? আপনি বলেন না, কি সংস্কার করবে? সব তো ভাইরা ভাই। ভাই, বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার কেউ যদি বলে আমরা ক্ষমতা গেলে কোনো সংস্কারই রাখবো না, সব কালেকশন করবো আমরা, কিভাবে আস্থা রাখবেন এই দলকে বলেন? কনক ভাই, আমি প্রথমে যে জিনিসটা বলবো, যে এটার জন্য মনে করেন আমি আপনি আমরা কিন্তু ঘুমাই থাকবো না। আমি জানি যে আপনারা আরো সোচ্চার হবেন, সেটা বিএনপি আসুক বা অন্য। আওয়ামী লীগ যেখানে টিকতে পারে না সোশ্যাল মিডিয়ার সামনে, আমি যেটা বলবো যে এটা প্রভাবটা অন্তত যারা লিডার আছেন তাদেরকে আমি বলবো বিশেষভাবে আপনারা বিবেচনা করতে। আপনারা যে অবজ্ঞা দেখাচ্ছেন, যে ইগনোর করছেন, এটা কিন্তু অ্যালার্মিং। এদের সামনে কিন্তু শেখ হাসিনা টিকতে পারে নাই। কাজেই যে আপনারা তো কিছু ডেমোক্রেটিক, আপনারা পারবেন না, কাজেই এমন কিছু করবেন না যেটা আপনাদের জন্য ক্ষতির কারণ হবে। আরেকটা যে জিনিস হলো, কনক ভাই আপনাকে যেটা আমরা বলতে চাচ্ছি বা রিকোয়েস্ট করতে যাচ্ছি আপনাদের সবাইকে, যে আমরা যদি ডক্টর ইউনূস মনে করেন হি ইজ আমাদের জন্য অপরিহার্য। আমি আমি কিছু উদাহরণ দিয়ে যেটা বলছি, যে এটা মনে করেন যে সিঙ্গাপুর, দেখেন এরা কিভাবে, দে আর ভেরি ওয়াইজ। এখানকার যে প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ ছিলেন, উনি যখন প্রাইম মিনিস্টার, ওনার মেয়াদ মনে করেছেন 70 বছরের কাছাকাছি হয়েছে, উনি ছেড়ে দিয়েছেন, তার পরবর্তী প্রাইম মিনিস্টার হয়েছে। ওই সময় কিন্তু উনি সিনিয়র মিনিস্টার বা মিনিস্টার মেন্টর হিসাবে ছিলেন। এখন যদি ডক্টর ইউনূস আমাদের জাতীয় অ্যাসেট, আমি জানি না এটা বিএনপি হয়তো অ্যাকসেপ্ট করবে কিনা বা যে কোনো দলই আসুক ক্ষমতায়, এখন যদি আসে, আমরা কেন ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারবো না? উনি তো মনে করেন ওনার পদবীর দরকার নাই, উনি এমন একটা পজিশনে চলে যান, প্রাইম মিনিস্টার ওনার জন্য কিছু না, প্রেসিডেন্ট ওনার জন্য কিছু না, কিন্তু উনি দেশের জন্য থাকুক। এটা যদি থাকতে পারে, আমি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে উনাকে অনুরোধ করব উনি থাকুক। আপনারা চান যে ডক্টর ইউনূসকে রাখতে, আমিও চাই, কিন্তু কিভাবে? একটা সিস্টেমের মধ্যে, সেটা নির্বাচন হোক। উনি কিন্তু ওয়াদা করেছেন ওনার মুখ থেকে যে হয়তো এই ডিসেম্বরে হবে, নয় জুন মাসে হবে, এইটুকু মনে হয় সবাই মেনে নিয়েছে। কাজেই যদি নির্বাচন হয়, নির্বাচনের পরে আমরা ডক্টর ইউনূসকে রাখতে চাই। আপনারা অগণতান্ত্রিক পদ্ধতিতে রাখার দরকার নাই। ইউ ফলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর ওনাদের যে আগের প্রাইম মিনিস্টার ছিল, পরে মিনিস্টার মেন্টর হিসাবে ছিলেন। তারপরে এখনকার যে প্রাইম মিনিস্টার ছিলেন কিছুদিন আগে, উনি লি কুয়ান ইউ এর ছেলে, উনিও কিন্তু এখন সিনিয়র মিনিস্টার হিসাবে আছেন, মিনিস্টার মেন্টর হিসাবে আছেন। আমি এখানে আরেকটা কথা বলি ইয়া ভাই, কনক ভাই, আমাদের এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট আছে, ন্যায়পাল। সে আমরা যদি ডক্টর ইউনূসের মতো একটা ব্যক্তিত্বকে ন্যায়পাল, তখন ন্যায়পালই একটা বিরাট বিষয় হয়ে যাবে, এবং উনি কি করবেন, সমস্ত রাজনীতিকে ক্লিনসিং করে ফেলতে পারবে। প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, আপনারা এই আবেদনটা জানান, আমি আপনাদের সঙ্গে থাকবো, ডক্টর ইউনূস থাকবে আমাদের ন্যায়পাল। এবং এটাকে আপনারা নেগলেক্ট করেন না। সিঙ্গাপুর দেখেন ওনারা করতেছে, ওনার যদি সেই এটা থাকে, আসুন না আমরা সবাই মিলে। ডক্টর ইউনূস কোনো দলের সম্পত্তি না। এই যে আমি দেখি এনসিপি না, আপনারা যেটা আছেন আপনারা টেনে নিয়ে যাচ্ছেন কিসের জন্য? ডক্টর ইউনূস আপনাদের জন্য না। এটা যদি করেন, এটা ভুল ইউজ হবে, ওনার একটা ভুল ব্যবহার হবে। আমরা আসুন সবাই মিলে ডক্টর ইউনূসকে এমন একটা জায়গায় রাখি, উনি যতদিন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবে, উনি মেন্টালি এবং ইন্টেলেকচুয়ালি অ্যাক্টিভ থাকবে, ওনাকে আমরা এই পজিশনে চাই। আমরা আমাদের মূল আমি একটু বলি, শুধু আমাদের মূল সমস্যাটা হলো দুর্নীতি। এই একটা জায়গায় যদি উনি সংস্কার করতে পারেন, পুরো জাতিটাকে করতে পারেন, তাহলে আরো কিছু লাগবে? আর কিছুই লাগবে না। যে প্রাইম মিনিস্টার হোক, যে প্রেসিডেন্ট হোক, ওকে লাইনে থাকতে হবে, লাইনের বিরুদ্ধে হুএভার ইট ইজ, যে কোনো মেধার হোক, যে কোনো, ওইগুলো আমাদের চিন্তার বিষয় না। কাজে ডক্টর ইউনূসকে যদি, এই যে আজকে আপনারা ডক্টর ইউনূসকে বেশি ভালোবাসেন, আমিও ভালোবাসি, আমার মধ্যেও আছে, কিন্তু আমি ওনাকে এই জায়গায় রাখতে চাই। ওনাকে আমরা বিতর্কিত করতে চাই না। ওনার জন্য আমরা গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চাই না। ওনার জন্য নির্বাচনকে দূরে নিতে চাই না। নির্বাচন সময় মতোই হোক।
জি এতকালের কথা শুনতেছি তো, গত জি 16 বছর যে অগণতান্ত্রিক অনির্বাচিত স্বৈরশাসকের অধীনে ছিল, এত জি জোরে কারোর কথা বলতে শুনি নেই ভাই। 8 না মাসের মধ্যে 8 মাসের মধ্যে গণতন্ত্র একেবারে মাথার মধ্যে ঝাঁপাই পড়ছে এদের। না না কনক ভাই আমি হ্যাঁ বলেন। আমি আপনার একটা কথার সঙ্গে দ্বিমত পোষণ করি। এই শব্দটা ব্যবহার করতে চাই না যে ডক্টর ইউনূসকে ব্যবহার করে না। ডক্টর হুম, ইউনূসের মেধা, যোগ্যতা এবং যে সংযোগ বিশ্বব্যাপী, সেটাকে হুম, আমরা হুম, আমাদের দেশের প্রয়োজনে ইতিবাচকভাবে কাজে যদি লাগাই। ব্যবহার করতে পারি, আমরা যদি কাজে লাগাতে পারি, হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে তাহলে এটি আমাদের জন্য মঙ্গল, যেটি ইতিমধ্যে আমাদের অধিকাংশ মানুষই উপলব্ধি করছেন। কেউ জি তো ভাই আন্দোলন ডাক দেয় নাই যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই, ডক্টর ইউনূসের সরকার চাই। কেউ কিন্তু মানে আন্দোলন না, কর্মসূচি আছে নাই। এটা সাধারণ মানুষের উপলব্ধি, তারা ফিল করছে হ্যাঁ বিষয়টা। তাদের একটা আবেগের জায়গা থেকে বলছি। আমি আপনাকে যেটা বলছি ডক্টর ইউনূস সম্পর্কে আমার এবং যতটুকু বা ধারণা। আমি just একটা বিষয় যোগ করি যে বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমান সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন, হুম সেই হুম বক্তব্যগুলো তার বাংলাদেশের নেতারা বুঝতে পারছেন কিনা সেটা নিয়েও হুম, আমার অবজারভেশন আছে। ধরেন একটা দল 8 মাসে 1700 মানুষকে দল থেকে বহিষ্কার করছে, প্রায় 5000 হুম, এর মতো ফোকাস করা হয়েছে। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। তো এই যে নতুন মানে রাজনীতির যে একটা নতুন মেরুকরণের দিকে আমরা যাচ্ছি, এটা এক ধরনের সিগনাল, এটা এক ধরনের সাইন যে নো, আমি মার্সি করবো না, দে হ্যাভ টু অ্যাকাউন্টেবল। এবং এই জাতীয় লোক যারা প্রমাণ হবে সে আমার দলে থাকতে পারবে না। কিন্তু এই যে দলে যারা থাকতে পারতেছে না, বিএনপি যাদেরকে বহিষ্কার করতেছে, অন্তর্বর্তী সরকার কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তো। মানে এখানে কিন্তু অন্য রকমের খেলা চলছে, কিন্তু মানে অনেক ভেস্টেড গ্রুপের খেলা চলছে, কারণ হাসিনার লোকজন এখনো ভাই সব জায়গায় বসা। না এখন ইয়া ভাই কনক ভাই আপনি যে কথাটা বলছেন যে আসলে বিএনপির যে টপ নেতৃত্ব আমরা তো ওনার সামহাউ ইন টাচ, হয়তো কোনো একটা মেসেজ বা যেভাবে হোক ওনার সাথে আমাদের একটা যোগাযোগ আছে। উনার যে ফিলিংস বা এই ধরেন বলে বাইরে তো এটা সবাই দেখছে, কিন্তু উনি আসলে যেটা চাচ্ছেন আসলে ওইভাবে করতে পারছেন না। এটা আসলে সম্ভব না। উনি 8,000 মাইল দূরে আছেন, দেশের পরিস্থিতি সম্পর্কে উনি সম্যক অবহিত নন, এবং হয়তো ওনার যে ওখান থেকে আসলে এটা সম্ভব না। কিন্তু দেশে আসলে হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারে। কাজে আমি এই যে আপনারা অনেকেই ভয় পাচ্ছেন যে সেই বিএনপি কে ডেফিনেটলি, এবং একই কথা তো বললাম, এখানে তো কনক ভাই আছে, এখানে ইলিয়াস আছে, এখানে পিনাকিদা আছে, এবং টপ নেতৃত্ব এটা ওয়াকিব হাল। উনাকে যে কিভাবে এটা ম্যানেজ করতে হবে এই সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, উনি সম্পূর্ণ ওয়াকিবহাল এবং ওভাবেই কাজ করবেন। কাজে তাকে একটু স্পেস দেন, তাকে একটু সুযোগ দেন। এখন উনি ভালো হতে চাচ্ছেন, আমরা না তোকে ভালো হইতে দিব না, তুই খারাপই থাকবি। এটা তো ভাই এই অ্যাটিটিউড তো ভালো না। এখন আপনি পলিটিক্স ছাড়া, কনক ভাই, যে আপনি পলিটিক্স ছাড়া তো দেশ চালাতে পারবেন না। এবং এখানে কোন লোকগুলি আসছে, এই যে আমি এর কথা বলছি, আপনারা যারা এনসিপি বা এগুলি করছেন আপনারা মনে করেন সব ফেরেশতা পাবেন। আপনি তো একই জনগোষ্ঠী থেকে, বিএনপি যেখান থেকে নেতা কর্মী নিয়েছে আপনারা কিন্তু সেই একই সোর্স থেকে নিচ্ছেন। দেশে যদি সৎ মানুষের অভাব থাকে তাহলে আপনি এটা কিভাবে পারবেন? যদি একটা সিস্টেম ভালো না থাকে একই হয়ে যাবে। এই জিয়াউর রহমানের নাম নিয়ে জপ্তে কত বড় বড় দুর্নীতিপরায়ণ লোক সৃষ্টি হয়েছে। একই হবে যদি ডক্টর ইউনূস আপনারা জপ্তে এরকম হতে পারে। কাজে এইগুলি নিয়ে বেশি যে কথাগুলি বলছেন, এই জন্য আমার কথা হলো যে পলিটিক্যাল ভ্যাকুয়াম সৃষ্টি না করে এখন বিএনপি কে অবশ্যই একটু প্রজ্ঞাবান হইতে হবে, খুব কেয়ারফুল হইতে হবে। নেতৃত্বের কথাই কিন্তু খেপিয়ে দেয়। এই যে আমিও কথা বলছি, এখন আমাদের কথা হলো যে আমি এটাকে নির্বাচনকে দেরি হোক সেটা চাই না, আমার একটা লজিক আছে। কিন্তু বিএনপির অনেকে সেই কারণগুলি তুলে ধরতে পারে নাই, মনে হচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। এটা আসলে তাদেরকে ওই যে নন্দ ঘোষের মতো বানিয়ে ফেলেছে। বিএনপি যে ভুল করে সেটার জন্য দোষে, যেটা করে না সেটার জন্য দোষে। আপনি এই যে দেখেন সংস্কারের কথা বললেন, করেন ভাই আমি একটু বলি, বিএনপি কিন্তু 31 দফা ঘোষণা করেছে 2023 সালে, সেটাই সংস্কার। এখানে আপনি একটু পরে দেখেন। কাজে এদেরকে আপনি কিভাবে বলেন তারা সংস্কার চাচ্ছে না? তারাও তো বলছে এবং তারা প্রমিস করছে। তারা যদি এটা না করে, এই যে আপনারা আছেন, সবাই আছি, আমরা ধরবো। কিন্তু এই সুযোগটা তাদেরকে দিতে হবে, যে একতরফা কথা বলে যাচ্ছেন, সুযোগ পাচ্ছেন বলে নন্দ ঘোষকে সমর্থন দিচ্ছেন। এটা তো ভাই এটা কিন্তু ক্ষতিকর। আমাদের এখানে একটু থামতে হবে। এখন ডক্টর ইউনূসকে ভাই ধরেন বিএনপির মধ্যে একজন হুক্কা হুয়া পার্টি আমরা দেখতেছি। আপনি দেখেন আপনারা নিয়ে কি করে, কি লেখে এরা দেখেন আপনি। হুক্কা হুয়া পার্টি, বুঝছেন তো? এদের মতো করে কথা বলতে হবে। এরা যা বলবে তার সমালোচনা করাই যাবে না। মানে এরা আওয়ামী লীগের আরেক প্রোডাকশন হইতেছে আর কি। এইটাও আপনার আমি এদেরকে চিনি এবং আমি তারেক রহমান সাহেবের কাছে মেসেজও দিছি, স্টপ দেম, দে উইল ডিস্ট্রয় এভরিথিং। আমি 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 ভাই এই মুহূর্তে পরবর্তীতে নির্বাচনে বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প আমি দেখছি না। মানে পসিবল নেক্সট পাওয়ারে যাচ্ছে বিএনপি।
সো দে আর ওয়েটিং ইন পাওয়ার, তাই না? তো আপনার এই হুক্কা হুয়া পার্টি সব ধ্বংস করে দিবে, কিন্তু আপনি আমাদের কণ্ঠ কেউ রোধ করতে পারবে না ইনশাল্লাহ। আমরা আমাদের মতো করে বলে যাবো, যেখানে আমরা দেখবো, যেখানে আমাদের মনে হবে যে সমস্যা, সেটা আমরা বলবো। পাশাপাশি ধরেন আমাদের রাজনৈতিক দল বাস্তবতা কি, ধরেন আমার কয়েকদিন আগে আমার এই কিচেনের সিঙ্কটা জ্যাম হয়ে গেছে, বিভিন্ন সময় অ্যাসিড ঢাললে এটা ক্লিন হয়ে যেত, ক্লিন হয় না। তো ম্যানেজমেন্টকে বলার পরে ম্যানেজমেন্ট দেখলাম কি একটা মেশিন এনে জাস্ট এয়ার ফ্লোটা জোরে একটা এয়ার ফ্লো দিছে, ক্লিন হয়ে গেছে। বাংলাদেশে এরকম একটা ওয়াটার স্টকিং এর মতো একটা অবস্থা, ইউনূস সরকার এটাকে ব্লো করতেছে যেন এটা ক্লিয়ার হয়। এই ক্লিয়ারটা করতে দেন না রে ভাই, এই ক্লিয়ারটা করতে দেন না। আমরা জানি না যে কোন নেতা কার আত্মীয়, কার বেয়াই, কার সম্বন্ধী, কার ভাইরা, আমরা তো জানি এগুলা। আপনারা ক্ষমতা আসলে জানি না আওয়ামী লীগ বিএনপি কোন নেতা কোন নেতার এই ব্যবসায়িক পার্টনার, কোন নেতা কাদের জেলে খাবার পাঠাইতেছে, এখন আমরা কি জানি না? আমরা জানি। তো আপনারা আসলে কতটুকু করতে পারবেন, ইউনূস সাহেবকে একটু একটা স্পেস দিয়ে করেন না রে ভাই, জিনিসটা একটু গুছাই নেন না। মানে না, এইটা কোনো ভাই মানুষ হয়তো ভুল বুঝতে পারে, কারণ আমি দেখেছি এখন ডক্টর ইউনূসের ব্যাপারে বা সংস্কারের বিরুদ্ধে কিছু বলে কিন্তু সবাই খেপে যায়, এমন ভাবে খেপে যায় আপনারা আর অন্য কিছু খেয়াল করে না। এবং এইটাই কিন্তু আমার কাছে খুব একটা অ্যালার্মিং মনে হচ্ছে। আপনারা শুধু আবেগ না, প্রজ্ঞার সাথে করেন। ডক্টর ইউনূসকে যদি রাখতে হয়, কিভাবে রাখা যাবে সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি, এবং সেটা একটা জাতীয়। ডক্টর ইউনূসকে রাখা বা না রাখার বিষয়ে আমার কোনো মতামত নাই। ওনার ইচ্ছা হলে উনি থাকবেন, না থাকলে উনি তো না থাকারও দরকার নাই আমি মনে করি। কারণ আমাদের কোন রাজনৈতিক দল তাদের শীর্ষ নেতার উপরে কাউকে স্থান দিবে না ভাই। আমাদের সেই এখনো আমরা ওই অবস্থায় যে পৌঁছাই নাই। কারণ আমেরিকায় আমি গত 10 বছর 3টা প্রেসিডেন্টের শপথ দেখলাম, তো 3টা টার্ম দেখলাম। তো কেউ এই যে জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন কারো নামই বলে না, মানে এটা নাই। এরা ইতিহাসের পার্ট, এরা শ্রদ্ধার জায়গায় থাকুক, এত মাতামাতি নাই আমাদের দেশে। এগুলো নিয়ে মাতামাতি আমার ধারণা আরো একটা আর কি। কনক ভাই, যে কথাটা হয়েছে যে পিনাকি দা একটা প্রস্তাব দিয়েছে যে এটা তারেক রহমানকে ডেপুটি মানে প্রধান উপদেষ্টা রেখে, এখন ধরেন এগুলি আলোচনা চলতে পারে, উনি দিয়েছেন বলে হুবহু এইভাবেই রাখবে, কিন্তু আমাদের এই ডায়লগটাই নাই। আপনি যেটা বলছেন যে আমরা শুধু টক্কর বাজাতে চাই, সে আরো অনেক অ্যারেঞ্জমেন্ট আছে। যদি এমন হতে পারে যে আপনি মনে করেন যে ডক্টর ইউনূসকে এমন হতে নির্বাচিত আসলো, যে অনেকভাবে আমরা তাকে অ্যাকোমোডেট করতে পারি। 1 বছর হয়তো উনি প্রাইম মিনিস্টার হইলেন, যে প্রাইম মিনিস্টার হবেন ওয়েটিং প্রাইম মিনিস্টার, উনি ডেপুটি হিসাবে তারও একটা ট্রেন হলো, যেই হোক সেটা বিএনপি হোক জামাত ইসলামী হোক। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ধরেন আর কোনো সমস্যা হবে না, অনেকভাবে কিন্তু আমরা করতে পারি। আপনি যে কথাটা বললেন যে ওইটাতেই স্থির থাকবে তা না, এখন আলোচনার মাধ্যমে অনেক কিছু বের হয়ে আসতে পারে, কিন্তু এই জন্য আমাদের একটু হতে হবে, একজন আরেকজনকে বুঝতে হবে। আপনি যেটা বললেন সেটাই রাইট, সেটা তো ঠিক না, আমি যা বললাম সেটাই রাইট, সেটা ঠিক না, এটা মানতে হবে। কিন্তু এই ধরনের বোঝা সবার ভিতর থাকতে হবে। এবং ডক্টর ইউনূস আপনি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখেন যে আমরা কিন্তু ক্রমাগত বলছি কিন্তু যে ডক্টর ইউনূস আপনার উপদেষ্টা পরিষদ, আপনি ছাগল দিয়ে হাল চাষ করতেছেন, ডুবাচ্ছে, চেঞ্জ দেম, দে আর নট ক্যাপাবল। এবং আপনি দেখেন যে উপদেষ্টা পরিষদে যা আছে কিন্তু এগুলার কিন্তু মানে প্রত্যেকটারই কিন্তু আমল নামা খুবই খারাপ, খুবই জঘন্য অবস্থা। কিন্তু না, এখন কনক ভাই এই জন্যই তো এগুলো নিয়ে ক্রমাগত বলা হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস তার 8 মাসের দেখেন, উনি কিন্তু কোনো কঠোর কথা বলে না। উনি নিজে যে অভিজ্ঞতা নাই বা উনি যেটা পারছে না, উনি কিন্তু অকপটে স্বীকারও করতেছে। তারপরে ওনার যেই ঝিলিকটা উনি দেখাইছে, এই ঝিলিকে কিন্তু ওনার এই অপদার্থ উপদেষ্টা পরিষদও মানে ঢাকা পড়ে গেছে ওদের অপকর্ম আর কি। মানুষ এখন ওইটার থেকে মানুষের অ্যাটেনশন হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে। সো আপনাকে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে ভাই। নতুন ভোটার 7.5 কোটি বা 7 কোটি, আপনাকে নতুন ভোটারকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি 2001-এ নাই, আপনি 2025-এ আছেন ভাই। আপনার চিন্তা করেন। এখন কনক ভাই যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা অবশ্যই রাখতে হবে। এখন মনে করেন যে আপনি যে কথাটা বললেন, উনি যদি একটা গোলাপ ফুল হয়, আশেপাশে সব কাটা, এখন এই গোলাপের ঘ্রাণ নিতে যায় আমাদের এই কাটার আঘাত সহ্য করতে হবে, আমি যেটা বলছি। তো এখন মনে করেন তো এটা দরকার না, আমরা এই গোলাপটাকে আলাদাভাবে ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি। আপনি যে জিনিসটা বলেন, আমরা যদি স্মার্ট হই। কিন্তু আমরা এই যে পিনাকি দা যে একটা প্রস্তাব দিয়েছেন, আমরা একটু কাজ করি না। উনি করেছেন হুবহু সেইভাবেই করতে হবে, তার প্রয়োজন নাই। এই যে আমি বললাম ওনাকে 1 বছর রাখেন, উনি 1 বছর তো এমনিই থাকবে, আরো 1 বছর যদি রাখতে পারি, পরবর্তী উনি সিনিয়র মিনিস্টার হলেন। এইভাবে যদি করতে পারি, এগুলি আমাদের কাজে লাগবে এবং আমাদের গণতান্ত্রিক ধারা সেটা অব্যাহত থাকবে। আরেকটা জিনিস আমি আপনাকে আপনার মাধ্যমে এখন বলতে চাচ্ছি, দেখা যাচ্ছে যে আমাদের পলিটিক্যাল ফোর্স যেগুলি আছে, বিশেষ করে যে ইসলামপন্থী দলগুলি আছে, তারা এখন কিন্তু খুব উচ্ছ্বসিত, কিন্তু তারা জানেন না যে এখানে আড়ালে কি থাকতে পারে। 1-11-তে আমরা দেখেছি ওনারা কিন্তু প্রথমে যে সৎ মানুষের শাসন চাই, ওনাদের কিছুটা
এক্সপার্টলি ওনাদের স্লোগানেরা ব্যবহার করেছিল, এতে কিন্তু ওনারা উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। পরে আমরা সেটা পরিণাম দেখেছি এবং ওনারা নিজেদের নেতাদেরও হারিয়েছে। এখন যে পরিস্থিতি আছে, এখন যদি আমাদের এখানে একটা এই যে কথা বলছেন সংস্কারের ভিতর অবশ্যই এটা করতে হবে, কিন্তু আমাদের সে যদি নির্বাচন ব্যবস্থা আমরা কখন হবে সেটা যদি আমরা এখন না জানতে পারি, এটা তো ধরুন অন্য একটা ফোর্সের ভিতরে ঢুকে পড়তে পারে, সেটা ঢুকে পড়ে টোটাল জিনিসটা আমাদের এগেনস্টে চলে যেতে পারে। বিশেষ করে আর যদি এখানে একটা সিস্টেম ডেভেলপ করে যেতে পারে, এটা নিয়ে দেরি করা, আমি বলছি যে এটা আমি যে অনেকে মনে করতে পারেন ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছি বা সেটা না, আমি এটা জ্ঞানতই বলছি। আমার কাছে জিনিসটা ভালো লাগছে না যদি এটাকে বেশি আমরা দেরি করে ফেলি, যে অনেকে যেটা ভাবছেন যে নির্বাচন 5 বছর পরে হোক, না এটা ভালো না। আপনার যদি করতে হয় 1.5 বছর করে বা যে কোনো ধরনের একটা করেন, সবার মিলিত সম্মতিতে, সেটা বিএনপি থাকুক জামাত থাকুক, যে আমরা ডক্টর ইউনূসকে নিয়ে যে পিনাকিদা যে কথাটা বললেন সেটাও যদি হয় তাহলে একটা যে কোনো একটা নির্বাচনের মাধ্যমেই হোক। কাজে এই নির্বাচন থেকে যদি আমরা জাতিকে দূরে রাখি, আমার মনে হচ্ছে এটা আমাদের জন্য কারোর জন্য মঙ্গলজনক হবে। মিনা ভাই 5 বছর এলাও করার তো কোনো কারণ নেই। কেন 5 বছর একাও নির্বাচিত ভাবে এরকম একটা গ্রুপ থাকবে? তাও এই অপদার্থ গুলা তো কোনো হ্যাঁ, সেটা অপদার্থগুলো আমাদের টেনে নিতে হবে তো ডক্টর ইউনূসের সাথে সাথে। খুব সহজ কথা হচ্ছে ডক্টর ইউনূস, আমি এটা অনেক আগে বলছিলাম, ডক্টর ইউনূস যদি একটা ডাস্টবিনকে বলে যে এটা ফুলের বাগান, সেটা আমাদের মানার কোনো কারণ তো নাই। ডাস্টবিনই তো 5 বছর ক্ষমতায় থাকারও কিছু নেই। আবার ধরেন ডক্টর ইউনূসের সরকারে আবার কিছু কি বলবো এটাকে আপনার অতি ধুরন্ধর আছে আর কি। আরে ভাই আপনি সিদ্ধ করবেন, আপনি বিল আনেন, আপনি ইয়ে দেন, আপনি হাইকোর্টে যান, সিদ্ধান্ত দেন, দেখি আমরা কোন দল বাধা দেয়। আপনাদের কেন ঐক্যমত্য লাগবে কেন রে ভাই? একটা বিপ্লব পরবর্তী সরকারে বসছেন, আপনাদের কেন না বিএনপি রাজি না, অমুক দল রাজি না, তমুক চায় না, কেন হয়তো ফাইজলামি করতেছেন ভাই? আপনি সিদ্ধান্ত নেন, আমরা দেখবো, দেখবে যে কে মানতেছে না এটা, বলেন আপনি আসেন। না কনক ভাই, এই ব্যাপারে যদি করতেছে কিন্তু আপনি যদি খেয়াল করেন। হ্যাঁ কনক ভাই, যে আপনি যে কথাটা বললেন যে এটা নিয়ে কিন্তু আমি একটা জানি না কারো আপনাদের সুযোগ হয় একটা লেখাটা পড়ে দেখেন, ডি আওয়ামিফিকেশন এবং ডি নাজিফিকেশন, এটা কিন্তু হয়েছে। এটা তো নতুন ভাবে আপনাকে, এবং ডি আওয়ামিফিকেশন বলতেই যে ওদেরকে ধ্বংস করে দেওয়া তা না। ডি নাজিফিকেশনে আমি আবার বলছি যে আমি এই কথাটা বললাম ওয়াইজ একটা ডিসিশন ছিল। ডি নাজিফিকেশনে খুব বেশি মানুষকে কিন্তু শাস্তি দেয় নাই, মুষ্টিমেয় কয়েকজনকে শাস্তি দিয়েছে। সেই নাৎসি পার্টি সেটাকে ব্যান করেছে, এবং সেটা যে পাঠ্যপুস্তকে বা এই সমস্ত ইয়ার বিরুদ্ধে লিখেছে, এবং যারাই এই নাজি পার্টির কাছাকাছি কোনো দল করতে চেয়েছে সেটাকেও নিষিদ্ধ করেছে। এবং আমাদের যদি এই ডি নাজিফিকেশনের মতো ডি আওয়ামিফিকেশন আমরা করতে পারি, সবাইকে শাস্তি দিতে হবে না, এখানে সামাজিক অস্থিরতা তৈরি করা হবে না, জাস্ট মুষ্টিমেয় কিছু মানুষকে শাস্তি দিবে, এবং এটা তার দৃষ্টান্তমূলক শাস্তি, এবং বাকিদেরকে আত্মীকরণ করে ফেলতে হবে সমাজের ধারার সাথে। এবং এই ধরনের যেন মানে ফেসিবাদী কোন রাজনৈতিক শক্তি ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই কাজটা করতে হবে। কাজে এই কাজটা গভর্নমেন্ট আপনি কেন করছেন না? এখন সমস্ত কিছু আপনারা বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছেন যে তা কিছু করে বিএনপি চায় না, সমস্ত কিছু এই প্রচারণাটা কেন? এটা তো সরকারের দায়িত্ব, সরকার একটা যে কোনো একটা ইয়ার মধ্যে এটা করতে পারেন। এটা কি আসলে কেউ তখন বাধা দিবে? যদি তখন বিএনপি বাধা দেয় বা জামাত বাধা দেয় বা ছাত্র সমন্বয়করা বাধা দেয় তখন বলতে পারেন। আপনারা আগেই কেন বিএনপির উপর মানে কাঁধে বন্দুক রেখে আপনারা এই কাজটা করে যাচ্ছেন? সেটা তো ঠিক না। এখন এই যে বলেন যে আমরা যে বেশি দিন রাখবো, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার টোটাল সরকারের উপর এই দায়টা কিন্তু চাপে। আমরা যদি বলি এখন কেন করতে পারতেছে না, তাহলে আমরা মনে হচ্ছে যে পলিটিক্যাল পার্টি ছাড়া এটা সম্ভব না, কাজে আমাদের নির্বাচন দরকার। আমাদের যদি পলিটিক্যাল পার্টি ছাড়া, কারণ তখন মানুষের একটা চাপ থাকবে। এখন তো আপনারা কোনো চাপ ফিল করছেন না, ডক্টর ইউনূস উনি যাতে ফিল করবেন সেটাকে আমাদের মেনে নিতে হবে, সেটা তো ঠিক না। সেটা অবশ্যই ঠিক না। ডক্টর ইউনূস যা ফিল করবেন বা তার উপদেষ্টা পরিষদ বা তার আশেপাশে যারা আছেন তাদের বক্তব্যই আমাদেরকে মানতে হবে, এমন কোনো বাধ্যবাধকতাও নাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে বিএনপির উপরে দায়গুলো আসছে কেন জানেন তো? বিএনপির অতি টাউট নেতাদের বক্তব্যের কারণে। অতি টাউট এটা ঠিক আপনি যেটা বলছেন যে এই ব্যাপারে সতর্ক হবে। রহমান সাহেবের বক্তব্য এরা ধরতেই পারতেছে না। এবং আপনি ভাই এখন যে নির্বাচনে যাবেন, প্রতিটা এসপি, প্রতিটা প্রশাসনের কর্মকর্তা, প্রতিটা জায়গা কারা কারা বসে আছে। এবং আপনি আরেকটা জিনিস যদি দেখেন, আপনি নাজি হিটলার মুসলিনে যাইতে হবে না, আপনি সিরিয়ায় কি হয়েছে দেখেন। আসাদের পরবর্তী আসাদের দল নিষিদ্ধ হয়ে গেছে, কত লোক মানে বেশ কিছু অপরাধীদের ফাঁসির ঘটনা ঘটেছে, বেশ কিছু জেলে আছে। আপনি টার্কিতে দেখেন এর দোকানের পর কি হয়েছে। আমাদের এখানে ধরেন আরেক কিছু পণ্ডিত আছে, আমরা যখন বলি যে আপনি হাসিনার অনুসারী ধরেন সেনাবাহিনীর 25 জন 30 জন কর্মকর্তা, প্রশাসনের 50 জনকে আপনি কেন সরাচ্ছেন না? না তাহলে প্রশাসন তো বসে যাবে, প্রশাসন কাজ করবে কিভাবে? মানে
রাচিলা ফালতু এইগুলি কনক ভাই একটা ফালতু এগুলি যেগুলি দেখেন আপনাদের সচিব টচিব এগুলি আসলে কি কাজ করে ওদের যদি আপনার টোটাল ওয়ার্ক এগুলি নেন এমন না সচিবের পরে যে কয়েকটা র্যাঙ্ক পরে যে আছে ওকে বসাই দেন সে খুব ভালোভাবে কাজ করতে পারবে এমন না যে এগুলি টোটালি এইগুলি আসলে একটা অজুহাত যে আমাদের এইগুলি রাখতে হবে কাজে আমার মনে হচ্ছে কি যে এই ব্যাপারগুলি আমাদের আসলে চাপ ক্রিয়েট করা উচিত আমরা হলাম একটা ওই জাতির মতো একদিকে যখন তাকায় পিছনে আর দেখতে পারি না মানে ওই দিকে তাকিয়ে থাকে যেদিকে তাকায় এখন এই জন্য সেটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করবো বিএনপি শীর্ষ কাউকে বাইকিনা রেখে ধরেন অধিকাংশ সংস্কারের সঙ্গে বিএনপির কিন্তু মেজর জায়গাগুলো বিএনপি কিন্তু দ্বিমত পোষণ করে অলরেডি তাদের মতামত দিয়েছে এগুলো না এটা মনে হয় কনক ভাই আপনি একটু কথা বলেন কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি ওদের দ্বিমতের জায়গা খুব কম বরং ঐক্যমত পোষণের জায়গাটা এটা বিএনপি ক্লেম করেছে এইগুলো আমাদের শোনা উচিত এখন যদি মনে করেন অনেকে সেটা বলছে বিএনপি এই করে নাই সেই করে নাই এক্স্যাক্টলি আমার মনে হয় যে আরেকজন যারা বিএনপির সিনিয়র লিডার আছেন আমি অনুরোধ করব আপনার সাথে এসে যেন এই ব্যাপারে আরেকটু পরিষ্কার করেন কারণ এই যে ভাই আপনি এই সংস্কারের সাথে হোয়াই নট আপনি অন্তর্বর্তী সরকারকে বলেন যে আমাদের যে 31 দফা আছে এই 31 দফা সংস্কার তোমরা করে যাও না দিছিলাম এই 31 দফা তোমরা এক্সিকিউট করো তোমরা এটাকে আইনে পরিণত করো সংবিধানে ঢুকাও আমাদের কোনো আপত্তি নেই কেন আপনারা এসে করতে হবে ভাই এখন এই ডায়লগটাই হচ্ছে না কনক ভাই আমি এই কথাটাই বলতে চাচ্ছি প্রথমেই আপনি যে সংসদে যাবেন আপনি যে সরকারে যাবেন আপনি কিভাবে নিশ্চিত যে আপনি সংবিধান পরিবর্তনের মতো আপনার সংখ্যাগরিষ্ঠতা থাকবে আপনি কিভাবে নিশ্চিত যে সেই সময় আপনার কোয়ালিশনে যারা থাকবে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের ট্যাবলেট খেয়ে আপনাকে অসহযোগিতা করবে না কোনো নিশ্চয়তা আছে নাই এখন যে বিশেষ পরিস্থিতি আপনি বলেন না রে ভাই আমাদের 31 দফা তোমরা এটা এক্সিকিউট করে যাও এটা সংস্কারের মধ্যে ঢুকাও সেটা আপনারা বলেন না কেন ভাই না এটা মনে হয় কি যে আমাদের আসলে কোনো কাজ ডুইং নাথিং এক ধরনের এই আমরা জাতি চলে গেছি আমরা যদি আসলে কিছু কাজ করতাম যেটা সরকারি হোক বিরোধী দল হল আপনারা কথা বলেন এটা একদিন দুই দিনে এগুলি এত বেশি দিন লাগে না অনেক কিছু কাজ খুব দ্রুত করে ফেলা যায় এটা সম্ভব সংস্কার বলেন অন্য কিছু বলেন এটাও সম্ভব সংস্কার অবশ্যই করতে হবে আর আপনার আওয়ামী লীগকে নিয়ে যে মহব্বত আমরা দেখছি বিভিন্ন দলের মধ্যে এই মহব্বতই এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে উৎসাহী করছে কিন্তু এবং আপনার ধরেন সেনাপ্রধান থেকে শুরু করে মডারেট আওয়ামী লীগ কি বলে রিফাইন্ড আওয়ামী লীগ নো চান্স এত ইয়ে দেখাইতে হবে না ভাই এত মানুষ মারার পরে এত মানুষ গুম হওয়ার পরে তোমাদের এত দরদের কিছু নাই আর কি আওয়ামী লীগ বিরোধী দলে না থাকলে সরকার দুর্বল হবে এই জাতীয় ভাবনাও বিএনপির মধ্যে এক গাদা আছে বুঝছেন তো আমাদের শক্তিশালী বিরোধী দল লাগবে পাশাপাশি ধরেন মানে আমরা আশাহত হই কোথায় দেখেন যে এনসিপি নতুন পার্টিটা ভাই তোমার ইফতার পার্টি কেন যে কুরবানিতে করতে হবে কেন তোমার ইফতার পার্টির প্রতি প্লেটের দাম হবে 2500 টাকা কেন তোমার ইফতার পার্টি ইয়ের মধ্যে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির খোলা মাঠে হবে না বা কোনো স্টেডিয়ামে হবে না কোনো খেলার মাঠে হবে না কেন তোমাদের যে ওই প্রথাগত রাজনৈতিক দলের মতো ইফতার ওই যে 5 স্টার করতে হবে কেন বলেন মানে সব মানে শুরুটা হয়ে ভালো হয়ে সব কিন্তু আপনার অন্যদিকে ঘুরতে থাকে কিন্তু এবার নতুন তোমাদের ফান্ড করতে আসতেছে ক্লিয়ার করো ভাই ক্লিয়ার করতে হবে এইটাই কনক ভাই এই যে এটা দেখেন যে আমি যে কথাটা বললাম একই জনগোষ্ঠী থেকে কিন্তু আসছে বিএনপির যে লিডার বলেন বিএনপির কর্মী বলেন কাজে এটা আপনার হঠাৎ করে এই যে যারা বলছে যে একেবারে দেশটা রাতারাতি ফেরেশতা হয়ে যাবে এইগুলি জাস্ট একটা আবেগের কথা এটা বাস্তবতার মুখোমুখি হলে তখন দেখা যাবে এখন বিএনপি এগুলি পেরিয়ে এসেছে সারা দেশে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে আছে এখানে সব ফেরেশতা না অনেক শয়তান বদমাশ সবাইকে নিয়ে পার্টি করতে হয় একই অবস্থা এই এনসিপি যে বলেন তাদেরকেও করতে হবে জামাত একটু তুলনামূলক ভালো আছে এরা কিন্তু সংখ্যাটা রেস্ট্রিক্ট করে তাদের কোয়ালিটি মেনটেন করতে যায় কোয়ান্টিটি কমিয়ে রাখে আজকে দেখেন জামাত সংখ্যা বাড়িয়ে দেয় কালকে একই অবস্থা হবে কাজেই এগুলি একজন আরেকজনকে বুঝতে চেষ্টা করে এটা অনেকটাগুলি রাজনৈতিক সমস্যা না এগুলি সামাজিক সমস্যা মানে ভাই 54 বছর ধরে এই একই ধারা এই 5 বছর পরে এক সরকার আসবে 5 বছর পরে এই দুর্নীতি করছে এই টর্চার করছে এই মামলা দিছে আবার বদলাও আবার আসো আবার কাহিনী আমাদেরকে একটা ধারায় আসতে হবে এই যে ব্রিটিশ ল কোর্ট সিস্টেম পুলিশ সিস্টেম সব চেঞ্জ মানে এরা কিন্তু এখনো ধরেন আমি জানি না আসলে 8 মাস ধরে কি চলতেছে সেটাও ক্লিয়ার না এই মতামত দফায় দফায় বৈঠক এত ফাইজলামি করারও কিছু নাই ভাই মানে সিদ্ধান্ত নিতে এত কিছু লাগে না মানে তাদের এই জন্য অন্যান্য রাজনৈতিক দল যে সংখ্যায় আছে এই অন্তর্বর্তী সরকারের কিছু লোকের বোধহয় আপনার গদির বসে আরাম পেয়ে গেছে সংস্কারে এত সময় লাগার কোনো কারণই নাই রে ভাই এত দীর্ঘসূত্র সংস্কারে যাওয়ারও সুযোগ নাই
না, এই তো এখন আপনার পয়েন্টে এসেছেন। এখন যদি এরকম হয়, আমাদেরকে যদি ওদের দৃশ্যমান কিছু সংস্কার দেখাতে পারতো। আপনি দেখেন বিচারপতি লতিফুর রহমানের সরকার 12 ঘন্টায় যা দেখিয়েছে। আমরা তো দেখি 8 মাসে ওরকম দেখান নাই। আপনারা যদি দেখাতেন, ঠিক আছে আমরা এই কাজ করেছি, কিন্তু আপনারা বলতেছেন পরবর্তী সরকার করবে না, কিন্তু আপনারাই কি করেছেন? কাজে এইভাবে আমাদের সময় নষ্ট করে লাভ কি? আমার প্রশ্নটা এখানেই। আর এই যে বলতেছেন এগুলি আসলে সামাজিক সমস্যা। আমাদের যেহেতু তো নৈতিক সমস্যা, এটা হলো সামাজিক, রাজনৈতিক সমস্যা বলে আমরা মনে করতেছি। যেই ক্ষমতায় যাবে সেই একই কাজ করবে। যদি এই সামাজিক সমস্যা, এই সামাজিক গ্রুপগুলি আমরা যদি দূর না করি। এখন এইখানে আমাদের কাজ করতে হবে। আমরা শুধু বলতেছি বিএনপি কে দেনা না, বিএনপির জায়গায় অন্য কেউ হলে সে একই কাজ করবে। যদি আমাদের এই নৈতিক বা এবং সামাজিক গ্রুপগুলি আমরা দূর না করি, এবং এগুলো আগে আইডেন্টিফাই করতে হবে এবং সেই জায়গায় কাজ করতে হবে। এই যে এটা অহেতুক বলছেন যে আমি আবারও বলি যে বিএনপির অবস্থাটার জন্য বিএনপি দায়ী। বিএনপির কিছু অতি অর্বাচীন বাচাল নেতারা যেসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তারা যে ধারায় কথা বলতে চাচ্ছে সেই ধারা নতুন প্রজন্ম সেই ধারাকে সমর্থন করে না। এবং আওয়ামী লীগ 2009 সাল থেকে এত ট্যাবলেট খাওয়ানোর পরেও এই নতুন প্রজন্মই বমি করে সব ফেলে দিছে। তো এসব বলে লাভ নাই। বিএনপির নেতাদেরকে সংযত কথা বলতে হবে, পজিটিভ কথা বলতে হবে। সে পজিটিভ লাইনে না আসলে মানে কোনো পক্ষে কোনো সমর্থন পাওয়ার কোনো সুযোগ নাই। আবার ধরেন সরকারের মধ্যে আবার আর জিনিস দেখেন না ভাই, এই যে অপদার্থ উপদেষ্টা গুলারে নিয়ে বিএনপির পক্ষ থেকে এই পর্যন্ত কঠোর কোনো বক্তব্য আছে যে ভাই এদের যে বসাইছো এটা সব গুলাই ফেলতেছে? বিএনপি বসে আছে কোথায় জানেন তো, যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তারা যদি ফেলিয়ার হয় এটা আমাদের পক্ষে যাবে। ভাই ইউনূস সরকারের কোনো ফেলিয়ার আপনার পক্ষে যাবে না, কিন্তু এটা দেশের ক্ষতিকর হবে, দেশের জন্য ক্ষতিকর হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় 2 সপ্তাহ আগে বলছে উপদেষ্টাদেরকে রিশাফেল করেন, কিছু বাদ দেন, নতুন। এটা আপনি 8 মাসের মাথায় কথা বলতেছেন, তাহলে 15 দিনের মাথায় তো বলা যায় যে এই অপদার্থ কিছু করতে পারতেছে না, এর খাসলত খারাপ। আপনি বলেন না কেন রে ভাই? তো এইসব ওই মানে কি বলবো, মানে পুরান ধারার এইসব পেঁচাপেচি করে আমাদেরকে বিভ্রান্ত করা যাবে না, বা অন্যদেরকে বিভ্রান্ত করা যাবে না। পসিবল বা পাওয়ার ইন ওয়েটিং হচ্ছে বিএনপি, পাওয়ার ইন ওয়েটিং বিএনপি, সেটাকে নষ্ট করার দরকার নাই তো বিএনপি, তাই না? আপনারা ইনশাআল্লাহ কাজগুলো করতে পারবেন না, সেই কাজগুলো আপনারা ইউনূস সাহেবের মাধ্যমে হাত করাই ফেলেন। যে 31 দফা সংস্কার আপনারা কয়টা করতে পারবেন ক্ষমতায় গেলে? করাই না ইউনূস সাহেবকে দিয়ে, যে এই আমাদের প্রস্তাবগুলো আপনারা সংস্কারে ঢুকাই আপনারা এক্সিকিউট করে দেন। গুড, হয়ে যাক। না, আপনার এটা একটা চমৎকার প্রস্তাব। আসলে বিএনপির এটা বিবেচনা করা উচিত। ওনাদের যে আসলে ওনাদের এই যে ল্যাঙ্গুয়েজ গুলির সমস্যা, মুখের যে ভাষা বা যেভাবে হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ, ওনারা এমন একটা ভাব করে যে ওনার সংস্কারের এগেইনস্টে, কিন্তু ওনারাই তো ঘোষণা করেছেন 31 দফায় তো একটা সংস্কার। এখন এই কথাটা যদি বলে, এটা যদি এই যে আপনার প্রস্তাব মতো এটা যদি আসলে ঢুকিয়ে দিতে পারে এই সরকারের মগজে বা মাথায়, তারা সেটা ইমপ্লিমেন্ট করুক না কেন। এখন যদি মনে করেন যে এই বছরও যদি নির্বাচন হয়, দ্যাট মিনস এখনো 8 মাস, আর যদি জুনে হয় 814 মাস, আপনি ডেজ কাউন্ট করেন। এরা যদি রিয়েলি কাজ করে, ইটস মোর দেন এনাফ। কাজে এই যে কথাগুলি বলছেন যে ওনাদেরকে সেই স্পেস বা এটা দেন, কমফোর্ট দেন, হ্যাঁ আপনাদের এনাফ সময় আছে, আপনারা এটা করেন। আর এটা প্রমিস করেছে, সেই প্রমিস যেহেতু ডক্টর ইউনূসের, উনি এটা রাখবেন। ওনার এই ক্ষমতার জন্য আমার যতদূর মনে হয় ওনার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং, এটার জন্য ওনার মনে হয় খুব একটা উনি ক্ষমতার জন্য লালায়িত না। আর কাজে ওইভাবে যদি থাকে, পরবর্তী যদি থাকতে চায় বা ওনাকে রাখা সম্ভব হয় আমরা রাখবো, আর না হলে উনি আমাদের জাতির মুরব্বী হিসাবে, জাতির অভিভাবক হিসাবে থাকবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে পালস, সেই পালসে বিএনপি বা অন্যান্য দলের মধ্যে ভারতপন্থী বা ভারতের দালালি করা লোকজনকে মানুষ কোনোভাবেই একসেপ্ট করবে না। আপনি যত মহান নেতাই হন, আপনি যত বুজুর্গ নেতাই হন, কোনো পাবে না। এই জায়গায় সবাইকে সতর্ক হওয়া উচিত। এত ভারত কিছু নাই, এত দরদের কিছু নাই। আমরা দেখছি কি করতে, সেই স্ট্র্যাটেজিটাও অনেকে বুঝতেছে না, বুঝছেন তো? এইটা অনেকেই বোঝে না। মানুষ যে ওনাদের আইব্রো নাচানো, ওই যে ইন্ডিয়ার সাথে একটু সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, আপনি উৎফুল্ল হয়ে পড়লেন, সেই আপনার বডি ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু মানুষের চোখে ধরা পড়ছে, এবং এটার জন্য দায়ী কিন্তু আপনাকে না, শুধু দলকেও নিতে হবে। কাজে এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আমার অনুষ্ঠানের শেষ দিকে আমি জাস্ট একটা বিষয় আপনাকে শেয়ার করি। মানে ধরেন যে আমি খুব অবাক লাগলো এই যে ঈদগাহের ডক্টর ইউনূসের, এখানে আমি তো বলছিলাম তার সিকিউরিটি ল্যাকিংস এর কথা। পাশাপাশি ধরেন আপনি এই ভিডিওটা দেখেন, আমি জাস্ট অল্প একটু দেখাই আপনাকে। মানে কি বলবো, মানে ধরেন যে আচ্ছা আসতেছি, আগে ভিডিওটা দেখেন আপনি। এখনই জামাত শুরু হবে, আমাদের শুরু হওয়া উচিত। মানে ঈদ জামাতের আগে ইমাম জায় ডক্টর ইউনূসকে বলতেছে যে এখানে যে সাংবাদিক এবং ওনার যে সিকিউরিটি পার্সোনাল আছে ওদেরকে নামাজে শরীক হতে হবে। মানে
কি বলবো রে ভাই, বলে পান্ডিত থাকতেছে আর কি। বেটা যে সিকিউরিটির দায়িত্বে আছে ওইটাই তার ইবাদত, যে সাংবাদিক এখানে দায়িত্ব পালন করতেছে ওইটাই তার ইবাদত। আপনি সৌদি আরবে দেখেন, গত 15 বছরে এ বলছে, গত 15 বছরে এ যা ওই যে প্রেসিডেন্ট এই যারা ছিল বলছে যে এদেরকে নামাজ পড়তে বলেন, মানে হিলা পাইলে যা হয় আর কি, মাতবরি শুরু করে দিচ্ছে। আপনি অবস্থাটা দেখেন, আমি শুনে বললাম যে হাউ ডেয়ার হি ইজ, সেই কথা বলতে পারে বলেন আপনি? এটা হয়েছে কি যে ডক্টর ইউনূস হয়তো ভয় পেয়েছেন যে এটাকে আবার অন্যদিকে মিডিয়াতে যদি চলে যায় ওনার এগেনস্টে চলে যাবে। এখন এগুলি আসলে আরেকটু সতর্ক হওয়া উচিত, যেখানে প্রোটোকল গভর্নমেন্টের যেটা আছে সিকিউরিটি বিষয়গুলি, এটা নো কম্প্রোমাইজ। আমার মনে হয় যে নামাজ হয় মক্কা শরীফে, যখন নামাজ হয় হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থাকে দেখেন, থাকে না, পরে আর একটা বলছে যে পরের জামাতে পড়বে, পরের জামাতে নামাজ পড়বে। না ওইটাই তো করা উচিত ওনাদের জন্য। পরে জামাত বা অনেক আরো অন্যান্য জায়গায় জামাত হয়, ওখানে চলে যাবে সে যদি মুসলমান হয়। আবার ধরেন এটা নিয়েও দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বলতেছে, মানে ব্যাপক প্রশংসা আর কি। হ্যাঁ, মানে দেখেন না, আমরা কত সুপারফিশিয়ালি সবকিছু ভাবি আর কি, না কত ভাবে ভাবি। তো এখন আজান হইলে সব ট্রাফিক যায় মসজিদে ঢুকে যাবে, রাস্তাঘাটে কোনো সিকিউরিটি থাকবে না, তাই কি নিয়ম? মানে আমাদের এখানে আসলে যে সিকিউরিটি যে ইনচার্জ ছিলেন উনি তো সেটাকে করতে পারতো, ইগনোর করতে পারতো, যে না সিকিউরিটি রিজনে সেটা থাকবে। আমার কি কথা বলবেন? মানে মাওলানা সাহেব বা ইমাম সাহেব, মানে হাউ ডেয়ার হি, সেই ইউনূস সাহেবকে যা বলতেছে যে এদেরকে বলে নামাজ পড়তে, এতে নামাজ পড়া উচিত। উচ্চ অবস্থাটাই হচ্ছে কি অবস্থা, মানে মানে ছাড় দিলে যা হয় আর কি। তো মিনার রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকদিন পরে কথা বললাম, আশা করি নিয়মিত পারি, আপনিও সময় দিবেন, আমরা নিশ্চয়ই অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থাকেন মিনার ভাই, কথা হবে ইনশাল্লাহ আবার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। দর্শক, এতক্ষণ যাই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনার আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। অনেক বিষয় নিয়ে কথা বললাম, এটা জাস্ট অনেক ইন্টারেক্টিভ ডিসকাশন আমার এবং মিনার ভাইয়ের মধ্যে যে পরিস্থিতিগুলো চলছে সে পরিস্থিতিগুলো নিয়ে। অর্থাৎ অতি উৎসাহী কোনো ভূমিকা ভালো না, আমাদের কনসার্ন আমাদের দেশ নিয়ে। কোনো দলের প্রতি আমাদের কোনো অনুরাগ বিরাগ কিছুই নাই। দেশের বিপক্ষে যদি কোনো পদক্ষেপ তারা নেন, সেই জায়গাতে আমরা কোনোভাবেই ছাড় দিব না। আর আবারও বলি, হুক্কা হুয়া পার্টিকে বলি, চোখ রাঙায় কোনো লাভ নাই, ধমক দিয়ে কোনো লাভ নাই, ভয় দেখায় কোনো লাভ নাই। আমার দেশের জন্য আমরা এত বছর ধরে যে চেষ্টাটা করে যাচ্ছি সেই চেষ্টা শেষ পর্যন্ত অব্যাহত রাখবো, যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ। যে আমরা কি একে সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আমরা দেশকে নিতে চাই। এই 54 বছর পরে আবার 5 বছর পরে আবার আন্দোলন, আবার এইটা আবার সেগুলো দরকার নাই রে ভাই। পৃথিবীর কোনো দেশে এত আন্দোলন হয় না, সরকার পতনের আন্দোলন, হঠাৎ আন্দোলন, নো, সবকিছুকে সিস্টেমেটিক ওয়েতে আনতে হবে। এবং আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুযোগ। এবং ইতিমধ্যে ডক্টর ইউনূস তার যে ক্যাপাবিলিটি, তার যে ক্যারিশমা, সেটির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন ইয়াস হি ইজ ক্যাপাবল, এবং এটা সম্ভব যদি সকল রাজনৈতিক দল তাকে সহযোগিতা করেন। আমার মনে হয় যে আগামী এই ডিসেম্বর বা আগামী জুনের মধ্যেই আমরা একটি কাঙ্ক্ষিত সংস্কারের মাধ্যমে, একটি কাঠামোর মাধ্যমে আমরা নির্বাচনে যেতে পারবো। আর ডক্টর ইউনূসকে আবারও বলি, আপনার ক্যারিশমাকে ম্লান করে দিচ্ছে আপনার অপদার্থ উপদেষ্টা পরিষদ। এই 23 জনের মধ্যে কমপক্ষে 15 জনকে ঘাট ধরে বের করে একটা উপদেষ্টা পরিষদটা সাজান দয়া করে, নাইলে কিন্তু আপনার উপরে কিন্তু আলটিমেটলি এই দায়গুলো যে বর্তাবে, যেগুলো আপনার উজ্জ্বলতাকে অনেক ম্লান করে দেবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় ডক্টর কনক সরোয়ার, এবং কথা বললেন মিনার রশিদ, লেখক এবং সাংবাদিক। দর্শক, আপনাদের কেমন লাগলো আজকের এই লাইভ ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।